বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকলো, হেসে বলল, বউরা বরকে ভয় পেলে সংসার সুখের হয়। যে সংসারের উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্লভ হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না, গোসল দিতে যাব। শাড়ি রেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরব। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও। ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয় নাও, চলে আসবে এখনই। দুজন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে। চলো একসাথে যাই। বেলা এক ঝটকায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, খারাপ কি বলেছি? আপনি আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন। আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ ব্যালকনি থেকে তোয়ালে নিয়ে বলল। ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নাহ। ফারাজ কিছু না বলে মৃদু হেসে গোসলে ঢুকল। বিকেল 4টা, ব্যালকনিতে গল্পের আসর বসেছে। ওয়াহাজ, মৌ, বেলা, নীরা, ফাহমিদা বেগম বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মুহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তেই চোখে ঘুম চলে আসে। মুহিব সাহেব ঠিক সেই রকম মানুষ। খাওয়ার পর শোবার ব্যবস্থা করে দিলেই পরিবেশ শান্ত। ফারাজ দুপুরে সবার সাথে দুপুরের খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দের খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনও হসপিটালে দৌড়দৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতেই নাস্তানাবুদ অবস্থা, তার উপর দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকে। তারপর হসপিটালে আরেকবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা থাকে না সেদিন 9টার মধ্যেই বাড়ি ফিরে যায়, কিন্তু রোগীর চাপ থাকলে 10:30, 11টা বাজা কোনো ব্যাপারই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করেই অচেনা সেই নাম্বার থেকে কল চলে আসায় বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিতে কলটা কাটল সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে। এমন সময় ওয়াহাজ ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটাই সবাই মিলে একদিন গেলে হয় না? ছোটোখাটো আয়োজন করে সবাই 2 দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেক দিন কোথাও যাওয়া হয় না। ওয়াজিহা আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতেই পারে। ফাহমিদা বেগম মুখে হাসি লেপটে বললেন, হ্যাঁ, যেতেই পারো। বাবুকে বলো ছুটি নিতে, 4জন গিয়ে ঘুরে এসো। ওয়াহাজ তৎক্ষণাৎ বলে উঠল, 4জন কেন, সবাই যাব। আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশ থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে, এখনই ছুটি কিভাবে নেব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। মৌ বলে উঠল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ভাইয়া সব ব্যবস্থা করে নিবে। ভাবি, কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মৌ বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় ভাবির মুখে ভাবি ডাক শুনতে কেমন উইয়ার্ড লাগছে তার কাছে। বেলা মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ধুর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো। ভাবি হও, ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। হুম, সেটা হবে না। ওই বাড়িতে আমি ভাবি আর এ বাড়িতে তুমি। বেলা মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কপালে হাত রাখল। বেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ির রুম থেকে মাত্রই সে নিজেদের রুমে এলো। ফারাজ কল দিয়েছে বলেই তাড়াতাড়ি চলে এলো সে। 7:30টার দিকে মৌ, ওয়াহাজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফাহমিদা বেগম বললেন ফারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াহাজ আর জোর করেনি। সে চায় বোন যেখানেই থাকুক ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে ব্যালকনির চেয়ারে গিয়ে বসল। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেলল সে। সালাম দিতে চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল,
কি করছো? বেলা বাহিরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আমার রুমে থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজা সাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টনটন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। আসবেন কখন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরে আছো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যেস আছে। আপনি জলদি চলে আসুন। বউ, আমাকে মিস করছো? বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফেজ। বেলা ফোন রাখতেই বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে বেরিয়ে আসে আহ শব্দ। কপালে হাত চলে যায়। বাহিরের নিচে তাকাতেই দেখতে পায় তাদের বাড়ির প্রাচীরের বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার হওয়ার দরুন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারল না। উঠে দাঁড়াতেই বাহিরের লোকটি রাস্তার দিকে হাঁটা দিল। মেঝেতে চোখ যেতেই টের পেল সাদা কাগজের টুকরো সেখানে পড়ে আছে। সাথে সাথেই সেটা হাতে তুলে নিল সে। হাতে নিয়ে বুঝতে পারল বাহিরের সাদা কাগজ থাকলেও ভেতরে এক টুকরো বড় পাথর। পাথরের গা থেকে সাদা কাগজটা ছাড়িয়ে নিল সে। ভেতরে কিছু লেখা স্পষ্ট হলো। পড়তে থাকলো বেলা। লেখাটা পড়েই ভ্রু কুঁচকে গেল তার। ভয়ে বুক কাঁপছে না এবার। সে কয়েকবারের ঘটনায় বেশ বুঝতে পেরেছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এবং সেটার আগে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। এখন বেলা যদি ভয় পায় তাহলে তাদের মজার খোরাক হয়ে যাচ্ছে সে। কে হতে পারে বিষয়টা ভাবতেই তিনজনের নাম মাথায় আসে তার। এবার সবকিছু শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যেন রিস্কি লাগছে তার কাছে। ব্যালকনি তার এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। ব্যালকনির দরজা আটকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতের ফোনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওয়াহাজকে কল করে সব জানাবে কিনা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ওয়াহাজকে সব বলবে বলে ঠিক করলো বেলা। ভাইয়ের নম্বর খুঁজে বের করে কল করবেই তখনই অচেনা আরেকটা নম্বর ভেসে উঠল ফোন স্ক্রিনে। বেলা নির্দ্বিধায় কলটা রিসিভ করলো, কারণ সে জানে তাকে এবার হুমকি দেওয়া হবে। এ খেলার ছক সে বুঝে গিয়েছে। বেলা হ্যালো বলতেই ওপাশ থেকে জবাব এলো, তোর বাইয়ের আয়ু আমার হাতে, যদিও তোর হাতেও একটু আছে, কারণ তুই তোর বাইয়ের থেকে লুকিয়ে রাখলে সে কয়েকদিন বেশি হাতে পাবে, বাঁচতে পারবে। তুই বলে দিলেই সব বুম শেষ। বেলা ফিচেল হেসে বলল, আয়ু তো আল্লাহর হাতে। প্রথমত শিরক করে ফেললি, দ্বিতীয়ত নিজেকে খুব বড় খেলোয়াড় ভেবে নিয়েছিস। বেলাকে চিনলেও নতুনভাবে সৃষ্টি হওয়া ওয়াজিহাকে চিনিসনি। কিসের জন্য পিছে লেগেছি সেটা এখনো বুঝতে পারছি না। অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছি তো, তাদের মধ্যে তুই কে? কি করেছিলাম তোর? ওপাশের ব্যক্তিটি ক্ষিপ্ত গতিতে বলে উঠল, বয়স কত হলো তোর? 28? তাহলে 10-11 বছর বয়সের কথা চিন্তা কর। বের কর আমি কে, কি করেছিলি তুই আমার সাথে। তোর ভাইকে আমি বাঁচতে দেব না, মানে দেব না। আজ হোক কাল হোক তোর ভাইকে মারবই। নিজের জানের ভয়ে কম সময় তো বিদেশ থাকেনি, এই দেশের মাটিতেই তোর ভাই জান দেবে। প্রতিনিয়ত বিষ খেলেই বেঁচে থাকে, কজন বা প্রাণে বাঁচে। বেলা কিছু বলবে তখনই কলটা কেটে গেল। কল ব্যাক করেও লাভ হলো না। ক্রোধ চেপে বসলো যেন। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দেওয়ালে একটা আঘাত করলো সে। পরেক্ষণেই কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেরি না করে ওয়াহাজকে কল করলো সে। কলটা প্রথমবারই রিসিভ হলো। ফোন হয়তো ওয়াহাজের হাতেই ছিল। বেলা চাপা শ্বাস ফেলে বলল, ভাইয়া কথা আছে। বেলা সচরাচর ওয়াহাজের সাথে সালাম দিয়ে কথা বলে, কিন্তু আজ সেটার বিকল্প দেখে একটু অবাক হলো ওয়াহাজ। ঠিক আছিস তো বোন? গলায় এমন শোনাচ্ছে কেন? ভাইয়া, আমাদের কালো অতীত সামনে আসতে চলেছে। আমাদের সেই কালো অতীতের সম্মুখীন হতে হবে। এত বছর পর আবার কেন ভাইয়া? ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌরুমে আসা সে ইশারায় আসছি বলে বাহিরের দিকে বেরিয়ে এলো। আলতো গলায় বলল, কি হয়েছে? ভাইয়া, এর আগে আমার ফোনে একটা মেসেজ আর কল এসেছিল। কেউ বলেছিল সে ফিরে এসছে, বদলা নেবে, কাউকে ছাড়বে না। আজ যে ঘটনা ঘটলো এটার পর আর আমি চুপ থাকতে পারলাম না। ওয়াহাজ চোখ মুখে বিস্ময় ফুটিয়ে জানতে চাইল,
কি ঘটেছে আমাকে আগে কেন বলনি তুমি? আর কেউ এসব জানে? ফারাজকে বলছো? বেলা চাপ